ক্লাস 11-এর ছায়া প্রকাশনীর পদার্থবিদ্যা থেকে প্রথম অধ্যায় অর্থাৎ ভৌত রাশির পরিমাপ ও মাত্রা অধ্যায়ের প্রবলেম সেট 1-এর 9 দাগ থেকে যতগুলি সম্ভব এই 4 নং ভিডিওতে দিয়ে দিচ্ছি। আর ভিডিও 1-এ এই অধ্যায়ের গাণিতিক সমস্যা সমাধানের প্রয়োজনীয় তথ্য এবং প্রবলেম সেট 1-এর 7 দাগ নং এবং ভিডিও 2-তে প্রবলেম সেট 1-এর 1 ও 2 নং এবং ভিডিও 3-তে প্রবলেম সেট 1-এর 4, 5, 6 এবং 8 নং সমস্যা সমাধান করা আছে। 9 দাগের অঙ্কে কি বলছে? সরল দোল গতিসম্পন্ন কোনো দোলকের কার্যকর দৈর্ঘ্য এল ও পর্যায়কাল টি পরিমাপে ত্রুটি যথাক্রমে 1% ও 2%। এই দোলকটির সাহায্যে অভিকর্ষ ত্বরণ জি নির্ণয়ের ত্রুটির পরিমাপ কত? প্রদত্ত টি, এল ও জি এর সম্পর্কটি হলো টি ইজ ইকুয়াল টু 2π√L/g। অঙ্কটা কিভাবে সমাধান করি খাতাতে লক্ষ্য করো। ঘাত যুক্ত রাশির ক্ষেত্রে ত্রুটি x = a⁴n c⁴p/b⁴m হলে x পরিমাপে শতকরা ত্রুটি = n ΔA/a প্লাস m ΔB/b প্লাস p ΔC/c। এই যে এর পাওয়ার কত? a n, তো এই ডেল্টা এর আগে জাস্ট এনটা বসে যাবে আর নিচে এ। একই রকম সি এর পাওয়ার কত? পি, তো এইখানে পিটা সি এর পাশে বসে যাবে, নিচে হবে সি। এম পাওয়ার কত? বি এর পাওয়ার কত? এম, তো এমটা পাশে বসে যাবে ডেল্টা বি/বি। এখানে এ এন ΔA/a প্লাস এম ΔB/b প্লাস পি ΔC/c এরকম হবে। এখন এই অঙ্কটা করার সময় এখানে দৈর্ঘ্যের পরিমাপে ত্রুটি =ΔL/L কত? 1%। আমরা কি লিখতে পারি? 1/100। 1% মানে 1/100। এটা সমান কি হচ্ছে? এটা সমান হচ্ছে 0.01। আচ্ছা, পর্যায়কাল পরিমাপে ত্রুটি কত? ΔT/L = 2%, 2/100 0.02। পর্যায়কালের ক্ষেত্রে এখানে এল হবে না, এখানে এটা হবে টি। এটা একটু মিস্টেক হয়েছে, ΔT/T। তাহলে এটাকে আমরা ΔT/T লিখে অঙ্কটা করব। যাই হোক, এখন দেওয়া আছে টি ইজ ইকুয়াল টু 2π√L/g। এই সম্পর্ক থেকে আমরা কি পাই? উভয় পাশে যদি বর্গ করে দিই তাহলে টি স্কোয়ার = 4π² L/g হবে। আর এই যে ঘাতযুক্ত রাশির ক্ষেত্রে ত্রুটি যখন আমরা নির্ণয় করব এই সূত্রের সাহায্যে আমরা করব। তা এখানে দেখো, এই যে সূত্রটা বা তথ্যটা, এটা এইভাবে আমি এখানে দেখিয়ে দিয়েছি। জি = 4π² L/t²। তো এই সূত্রটা আমরা এইখানে যেভাবে লিখেছি ত্রুটি, শতকরা ত্রুটি পরিমাপের ক্ষেত্রে, এখানেও তোমাদের এটা মুখস্থ রাখতে হবে। যদি এই রকম থাকে তো এইভাবে লিখে নিতে হবে। এইভাবে লিখে জাস্ট মানটা বসিয়ে দিতে হবে। ΔL/L কত ছিল? ΔL/L এই যে 0.01। আর ΔT/T কত ছিল? ΔT/T এর মানটা আমাদের ছিল হচ্ছে 0.02। তো এই পাশে 2, তার সঙ্গে ΔT এর মানটা বসে গেল। এবারে এটা ক্যালকুলেশন করলে আলটিমেট হলো কত? 0.05। তো এটাকে আমরা 5/100 লিখতে পারি। 5/100 মানে 5%।
অতএব নির্ণয় ত্রুটি 5%। এটাই উত্তর। 10 দাগের অঙ্কে কি বলছে? একটি ভার্নিয়ার ক্যাপিলারের মূল স্কেলের 19 ঘর ভার্নিয়ার স্কেলের 20 ঘরের সঙ্গে মিলে যায়। যন্ত্রটির লঘিষ্ঠ ধ্রুবক 0.1 mm। মূল স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য নির্ণয় করো। প্রথম ভিডিওতে আমি দিয়ে দিয়েছিলাম যেখানে অঙ্কগুলো বা সমস্যা সমাধান করার জন্য প্রয়োজনীয় যে তথ্য, সেখানে এটা ছিল c = y - x/y × m। এখানে মূল স্কেলের ঘর সংখ্যা x = 19, ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা y = 20, লঘিষ্ঠ ধ্রুবক c = 0.1 mm। এগুলো দেওয়া আছে প্রশ্নে। এবার আমাদের বের করতে হবে কি, মূল স্কেলের ক্ষুদ্রতম একটি ঘরের দৈর্ঘ্য m, এটা বের করতে হবে। তো জাস্ট আমি এই যে সূত্রটা দেওয়া আছে এটা আমি এখানে লিখলাম, লিখে কোনাকুনি গুণ করে যেভাবে করতে হয় m = আমি জাস্ট বের করলাম। এখানে এবারে c এর মানটা বসালাম, c এর মান কত 0.1, y এর মানটা বসালাম, y এর মান কত 20, আর নিচে এই 20 - 19 y - x। তো এটা ক্যালকুলেশন করলে হবে 2 mm। 11 দাগের অঙ্কটা কি বলছে? একটি স্ক্রু গেজের চক্রাকার স্কেলের ঘর সংখ্যা 200, একটি স্ক্রু পিস 1.0 mm। যন্ত্রটির লঘিষ্ঠ ধ্রুবক কত? স্ক্রু গেজের লঘিষ্ঠ ধ্রুবক c = স্ক্রু পিস বাই চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা। এটা হচ্ছে সূত্র। তো স্ক্রু পিচের যে মানটা দেওয়া আছে এখানে লিখলাম 1.0, আর চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা নিচে দিয়ে দিলাম। এটা ক্যালকুলেশন করলে আমার এরকম হবে 1/200। এবারে উপরে নিচে আমি অঙ্কটার আকৃতি দেওয়ার জন্য উপরে নিচে আমি 5 দিয়ে গুণ করলাম, তাহলে উপরে হবে 5 আর নিচে হবে কত 1000। এবার 1000 মানে 10⁻3। এবার তাহলে কী হচ্ছে 5 থেকে গেল ইন্টু 10⁻³ সূচকের নিয়ম অনুযায়ী 10⁻³ এটা উপরে গেলে -3 হবে, এত mm। এটা উত্তর। 12 দাগের অঙ্কটা কি বলছে? নিচের কোন যন্ত্রটি দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে তুলনামূলকভাবে নির্ভুল যন্ত্র? তো একটি 25 ঘর সংখ্যা বিশিষ্ট ভার্নিয়ার ক্যাপিলার, আর একটা হচ্ছে একটি স্ক্রু গেজ যার স্ক্রু পিস 0.5 mm এবং চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা হলো 50। তো সমাধানটা কী হবে? এই ক্ষেত্রে আমাদের ভার্নিয়ার স্থিরাঙ্ক আর স্ক্রু গেজের লঘিষ্ঠ ধ্রুবকের মানটা নির্ণয় করতে হবে। তো অধিকাংশ ভার্নিয়ার স্কেলে y - x = 1 হয়, এক্ষেত্রেও y - x = 1 ধরে নিতে হবে। আর ভার্নিয়ার স্কেলে সাধারণত m = 1 mm হয়, 1 মিলিমিটার। এক্ষেত্রেও m = 1 মিলিমিটার ধরে নিতে হবে। এই যে সূত্রটা c = y - x বাই 25 × m। তো এখানে y - x এর মান আমরা 1 ধরে নেব। কেন 1 ধরে নেব? ওই যে বললাম অধিকাংশ ক্ষেত্রে ভার্নিয়ার স্কেলে y - x = 1 হয়, এটা মনে রাখতে হবে। আর m এর মান 1 mm, এটা ক্যালকুলেশন করলে 0.04 mm। এবারে স্ক্রু গেজের লঘিষ্ঠ ধ্রুবক c = কি? স্ক্রু পিস বাই চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা। তো স্ক্রু পিস প্রশ্নে বলে দেওয়া ছিল 0.5, আর চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা 50 বলা ছিল। এটা ক্যালকুলেশন করলে আমাদের হচ্ছে কত 0.01 মিলিমিটার। তো এক্ষেত্রে c এর মান যত সূক্ষ্ম বা কম হবে সেটি তত সূক্ষ্ম নির্ভুল পরিমাপ দেবে। সুতরাং এক্ষেত্রে স্ক্রু গেজের পরিমাপ তুলনামূলকভাবে বেশি নির্ভুল হবে। 13 দাগে কি বলছে? একটি সরু প্রবাহী নলের মধ্য দিয়ে কোনো তরলের প্রবাহের ক্ষেত্রে তরলের সান্দ্রতাঙ্ক পরিমাপের প্রয়োজনীয় গাণিতিক রূপটি হলো ইটা = π p
r⁴/8 VL, যেখানে প্রতীকগুলি প্রচলিত মানে বোঝায়। এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, 13-র পরে 14, অ্যাকচুয়ালি এই 14 দাগ 13 দাগেরই বাকি অংশ, এটা একটু বুঝে নিতে হবে, মানে 14 দাগ বলে কিছু নেই এখানে। পি আর ভি এবং এল এর মান যথাক্রমে এইগুলো দেওয়া আছে। যদি এই পরিমাপের ক্ষেত্রে ত্রুটির মান যথাক্রমে এগুলো হয়, তবে ওই তরলের সান্দ্রতাঙ্কের শতকরা ত্রুটি নির্ণয় করো। এই অঙ্কটা করার জন্য ঘাতযুক্ত রাশির ক্ষেত্রে যে সূত্রটা বলে দিয়েছিলাম 9 দাগ করার সময়, ঠিক সেরকম এই যে এক্স ইজ ইকুয়াল টু, এই যে সূত্রটা আছে, এক্ষেত্রে এক্সের পরিমাপে শতকরা ত্রুটি, এই যে এটা মনে রাখতে হবে। এখন এই 13 দাগে কি দেওয়া আছে, ইটা সমান সমান এটা দেওয়া আছে। এবার এখানে পি আর ভি এল এদের মানগুলোও দেওয়া আছে, জাস্ট লেখা হলো। এবং এদের যে ত্রুটি, এই ত্রুটিগুলো হচ্ছে পি এর যে ত্রুটি সেটাকে ডেল্টা পি ধরবো, আর এর যে ত্রুটি সেটাকে ডেল্টা আর ধরবো, তারপরে ভি এর যে ত্রুটি সেটাকে ডেল্টা ভি ধরবো, একই রকম ডেল্টা এল, এগুলোর মান দেওয়া আছে। তাহলে এই যে ডেল্টা ইটা বাই ইটা ইকুয়াল টু ঘাতযুক্ত রাশির ক্ষেত্রে যে সূত্রটা, এখানে ডেল্টা পি বাই পি প্লাস এই যে আর এর মাথায় যে 4 আছে এটা পাশে বসে যাবে, 4 ডেল্টা আর বাই আর প্লাস ডেল্টা ভি বাই ভি প্লাস ডেল্টা এল বাই এল। এখন কথা হচ্ছে এই পাই এবং 8 ধ্রুবক সংখ্যা বলে এটা উজ্জ্ব থাকবে, এই ক্ষেত্রে উজ্জ্ব থাকবে। এবারে ডেল্টা পি বাই পি, তো ডেল্টা পি এর মান কত, ডেল্টা পি এর মান এই যে এটা, আর পি এর মান কত, পি এর মান এই যে উপরে বলে দিয়েছিল। জাস্ট এই মানগুলো এখানে পরপর দেওয়া মানগুলো বসানোর পরে ক্যালকুলেশনটা করতে হবে। আমি এইভাবে করতে গিয়ে মানটা একটু বেশি চলে আসছিল, এইভাবে করার দরকার নেই, তোমরা এইভাবে পাতানোর পরে জাস্ট ক্যালকুলেটার ইউজ করবে, দেখবে এই মানটা চলে আসছে, মানে এইভাবে করার দরকার নেই। তাহলে কি হচ্ছে 0.187। তাহলে শতকরা ত্রুটিটা কী হবে, এইটাকে জাস্ট 100 দিয়ে গুণ করে দিলে নির্ণয় ত্রুটি 18.7%, এটাই হবে। প্রবলেম সেট 1-এর 13 দাগের পরে 14 দাগের, অ্যাকচুয়ালি এটা প্রিন্টিং মিস্টেক, 14 দাগ অ্যাকচুয়ালি 13 দাগেরই অংশ। যাই হোক, এবারে আমি 15 দাগেরটা করব, তারপর 16, 17। 15 দাগে কি বলেছে, এত ডাইন ও এত ডাইন বল দুটি একই সঙ্গে একটি কণার উপর ক্রিয়া করে, এদের লব্ধির মান কত হবে যখন বল দুটি একই দিকে ক্রিয়া করে এবং যখন বল দুটি বিপরীত দিকে ক্রিয়া করে। এই অঙ্কটা করার সময় লক্ষ্য রাখতে হবে, এই যে F1 সমান সমান কি 25 ডাইন, আর ডেল্টা F1 সমান সমান কি 20, না সরি প্লাস মাইনাস 0.2 ডাইন। তো এটা কি করে হলো, অঙ্কে দেওয়া আছে, এখানে দেওয়া আছে, দেখো 25 প্লাস মাইনাস 0.2 ডাইন। তো 25 হচ্ছে আসল মান, মূল মান, আর প্লাস মাইনাস 0.2 হচ্ছে ত্রুটি। তো F1কে আমরা ধরবো 25 ডাইন, আর ডেল্টা F1কে আমরা ধরবো প্লাস মাইনাস 0.2 ডাইন। এটা এখানে একটু এন হবে। আবার একই রকমভাবে F2 সমান সমান কি আছে, F2 সমান সমান 18 ডাইন হবে, আর ডেল্টা F2 সমান সমান প্লাস মাইনাস 0.3 ডাইন হবে। এখন বল দুটি যখন একই দিকে ক্রিয়া করে তখন লব্ধির মানটা কী হবে, অ্যাকচুয়ালি এই লব্ধি এটা হচ্ছে ভেক্টরটা, যখন তোমরা পড়বে ভেক্টরের চ্যাপ্টারটা তখন ভালো বুঝতে পারবে, যদিও এইখানে এই অঙ্কটা দিয়েছে আমি করে দিচ্ছি। তো একই দিকে যখন ক্রিয়া করবে তখন F1 আর F2টা যোগ হয়ে যাবে, যোগ হয়ে কি হলো, জাস্ট এই যে F1 প্লাস F2 প্লাস মাইনাস মোড অফ ডেল্টা F1 প্লাস মোড অফ ডেল্টা F2, মানে F1 আর F2 এর যে মূল মানটা সেটা যোগ করে দেব, আর প্লাস মাইনাস তারপরে যে ত্রুটিগুলো ছিল এই ত্রুটিগুলো যোগ করে দেব। তাহলে হচ্ছে কত,
একই দিকে ক্রিয়া করলে 43 ±0.5 ডাইন। যখন বল দুটি বিপরীত দিকে ক্রিয়া করে তখন কি হবে, তখন লব্ধির মানটা হবে F1 - F2 প্লাস মাইনাস আগে যেমন ছিল ওইভাবে লিখে দেব। আর 25 থেকে 18 বিয়োগ করে দিলে আমাদের হবে 7, কিন্তু ওই ত্রুটিটা যোগই থাকবে, মানে যোগ করেই লিখতে হবে। তাহলে এইটা হচ্ছে বিপরীত দিকে ক্রিয়া করলে 7 ±0.5 ডাইন, এটা উত্তর। 16 দাগে এই যে সংখ্যাগুলো আছে বা এই যে এককগুলো আছে এইগুলি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা লিখতে হবে। তো এটার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত হবে? 5। এইটার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত হবে? 2। কারণ দশমিকের পরে যে শূন্য 3টি আছে সেই 3টি বাদ দিতে হবে, কারণ এটা মূল যে সংখ্যা তার বাঁ দিকে আছে। এক্ষেত্রে তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে 2। এইটার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে 4, আর এইটার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে 3। তাৎপর্যপূর্ণ সংখ্যার কনসেপ্টটা তোমরা টেক্সট বই থেকে ভালোভাবে একটু নিয়ে নিও। আর আমি একটুখানি বলে দিচ্ছি, তাৎপর্যপূর্ণ সংখ্যা অর্থাৎ যেটার গুরুত্ব আছে এই এককের ক্ষেত্রে বা বিভিন্ন রাশির ক্ষেত্রে। বেশ কয়েকটা অঙ্ক ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে। যাই হোক, 17 দাগের অঙ্কটা কি বলেছে? একটি আয়তকার ধাতব পাতের দৈর্ঘ্য, প্রস্থ ও বেধ যথাক্রমে এত মিটার, এত মিটার ও এত মিটার। সঠিক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় ওই ধাতব পাতের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। এই অঙ্কটা করতে গেলেও তোমাদের তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যাটা ভালোভাবে শিখে নিতে হবে। যাই হোক, দৈর্ঘ্য এল ধরে নিলাম। দৈর্ঘ্য এল সমান সমান কত আছে? 3.335 মিটার। প্রস্থ বি সমান সমান এত মিটার। বেধ এইচ সমান সমান এত সেমি। এটাকে মিটার করে নিলাম, 100 দিয়ে ভাগ হবে, এই মিটারটা এরকম হয়ে যাবে। এবারে ধাতব পাতের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এটা। দৈর্ঘ্য, প্রস্থ, বেধকে আমরা এই এল বি এইচ ধরে নিলাম, আর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এটা। এখানে জাস্ট এই এল বি আর এইচের মানটা বসিয়ে দিলে ক্যালকুলেশন করার পরে এইটা আসবে বর্গমিটার বা মিটার স্কোয়ার। এটা হচ্ছে ক্ষেত্রফল। এখন এল বি এইচের মানের মধ্যে সবচেয়ে, এখানে একটা র হবে, মানের মধ্যে সবচেয়ে কম তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 3। তাহলে এক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে 3 এই ক্ষেত্রফলের ক্ষেত্রেও। এই জন্য ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফলের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় 7.11 বর্গমিটার হবে। এখানে একটু খেয়াল করার ব্যাপার আছে, মানে দৈর্ঘ্য এল, প্রস্থ বি আর বেধ হচ্ছে এইচ, এর মধ্যে সবচেয়ে কম তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা যেটা, সেটা হচ্ছে 3। তো এই কম তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 3 বলে ক্ষেত্রফলটাও তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যাটা 3 নিতে হবে। দৈর্ঘ্য, প্রস্থ আর বেধের ক্ষেত্রে সবচেয়ে কম হচ্ছে বেধ, এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হচ্ছে এই যে এইটা 1, 2, 3। এই মূল সংখ্যার আগে এবং পয়েন্টের পরে এই যে শূন্যটা, এটা ধরা হবে না, যেটা আমি 16 দাগে দেখাচ্ছিলাম। এই যে এক্ষেত্রে এই 0.3টা কিন্তু মূল তাৎপর্য সংখ্যার মধ্যে পড়বে না। তো এটা একটু বুঝে নিতে হবে। এই সবচেয়ে কম হচ্ছে বেধ এইচ, এটার জন্য এখানেও 3 তাৎপর্যপূর্ণ সংখ্যা নিতে হবে এবং ক্ষেত্রফলটা হবে 7.11 বর্গমিটার। আয়তনটা কি হচ্ছে? ধাতব পাতের আয়তন সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। জাস্ট মানগুলো বসিয়ে দিয়ে যেটা উত্তর বেরোবে আর কি, এই 1.104 মিটার কিউব, এটা উত্তর। তাহলে শেষ হলো প্রবলেম সেট 1। পরবর্তী ভিডিওতে আমি প্রবলেম সেট 2 এর অঙ্কগুলো যতটা পারি দিয়ে দেওয়ার চেষ্টা করব।